গল্পটির প্রথম পর্ব অলরেডি আমাদের চ্যানেলে আপলোড করা হয়ে গিয়েছে। প্রথম পর্বটি যদি না শুনে থাকেন তাহলে আপনাদের অনুরোধ করব প্রথমে গিয়ে সেটি শুনুন। আর প্রথম পর্ব শোনা হয়ে গিয়ে থাকলে অন্তিম পর্বে আপনাদের স্বাগত। নমস্কার, আমরা থিল স্টুডিও। তাহলে আর বেশি দেরি না করে চলুন শুরু করা যাক। প্রায় 11টা বাজে। অক্ষয় কুমার খুব অধীর হয়ে উঠেছিলেন। এই সময় তারা দেখলেন যে উর্মিচাঁদ ধীরে ধীরে আসছে সেদিকে। যেখানে ঝোপের মধ্যে তারা লুকিয়েছিলেন, উর্মিচাঁদ সেদিকেই এলো। একবার চারিদিকে তাকালো। অক্ষয় কুমারকে না দেখতে পেয়ে ভয় পেল, চলে যাচ্ছিল। হঠাৎ ঝোপের ভেতর থেকে একটু শব্দ হলো। উর্মিচাঁদ দাঁড়ালো, বুঝতে পারল যে অক্ষয় কুমার আছেন। উর্মিচাঁদ সেখানেই হাঁটাহাঁটি করতে লাগলো। তারা কাছে আছেন একথা জানানোর জন্য অক্ষয় কুমার আগে থেকেই বলেছিলেন, ঝোপের ভেতর শব্দ হলে বুঝতে পারবে যে আমরা আছি। ঝোপের মধ্যে নিঃশব্দে শ্বাস আটকে অক্ষয় কুমার ও অন্যরা বসেছিলেন। মশা তাদের সারা শরীরে কামড়াচ্ছিল, চুপচাপ সহ্য করতে হচ্ছিল। বাইরে উর্মিচাঁদ আরামে ঠান্ডা বাতাসে গম্ভীরভাবে হাঁটছিল। অক্ষয় কুমার আর থাকতে না পেরে খুব নিচু স্বরে বললেন, জীবনে কত দুঃখ, মশা আমাদের খেয়ে ফেলছে। এই বেটা রাজপুত্রের মতো হেঁটে বেড়াচ্ছে। আহা, আর সেই বেটার কোনো এখনো দেখাই নেই। এইভাবে আরও কিছুক্ষণ কেটে গেল। ধীরে ধীরে লোক কমে এলো। উর্মিচাঁদ চারিদিকে তাকাতে লাগলো, কিন্তু কেউই তার কাছে এলো না। সে কি করবে ভাবছে। এমন সময় হঠাৎ একটি লোক ধীরে ধীরে তার কাছে এলো। তার হাতে একটা চুরুট। সে উর্মিচাঁদের কাছে এসে বলল, মশাই, আপনার কাছে দেশলাই আছে? চোরটা ধরাবো। উর্মিচাঁদ তাকে দেশলাই দিয়ে দিল। লোকটি ধীরে ধীরে দেশলাই জ্বালিয়ে চুরুটটা ধরালো। সেই আলোতে উর্মিচাঁদ দেখল যে লোকটার লম্বা কালো দাড়ি। সে মুহূর্তের জন্য খুনের হাতে সেই লোকটাকে দেখেছিল, কিন্তু তার দাড়ি ভুলে যায়নি। তার হৃদয় স্পন্দন দ্রুত হতে লাগলো। এই লোকটি তার চোখের সামনে রাঙিয়াকে খুন করেছিল। আজ আবার এই রাতে তার সামনে সেই খুনি দাঁড়িয়ে। উর্মিচাঁদের গলা শুকিয়ে গিয়েছিল, তার মুখ থেকে কোনো কথা বেরোলো না। সেই লোকটি চুরুটটি ধরিয়ে গম্ভীরভাবে টানতে টানতে দেশলাইয়ের বাক্সটা উর্মিকে ফেরত দিয়ে দিল। সে যেন চলে যেতে উদ্যত হলো। মৃদু স্বরে বলল, আমার চিঠি পেয়েছিলেন? হ্যাঁ, সেই জন্য এসেছি। আপনি আমার সঙ্গে দেখা করতে চাইছিলেন কেন? বলছি, আসুন, ওই বেঞ্চে গিয়ে বসি। বসুন। এই বলে অক্ষয় কুমার প্রভৃতি ঝোপের মধ্যে থেকে লোকটির মুখ স্পষ্ট দেখতে পেলেন, কিন্তু তারা তাকে কখনো দেখেছেন বলে তো মনে হয় না। তবে যে কালো দাড়ির কথা গারোয়ান বলেছিল, এমনকি উর্মিচাঁদও দেখেছিল, তারা দেখলেন যে লোকটিরও ঠিক সেই রকমই লম্বা কালো দাড়ি রয়েছে। যাই হোক, লোকটি বসতে বললেন। উর্মিচাঁদ স্পষ্টত অনিচ্ছা সত্ত্বেও বসল। তিনি লোকটির কাছ থেকে একটু দূরে বসলেন। এবার ভয়ে চারিদিকে তাকালেন। সেই সময় তার মনের অবস্থা বর্ণনা করা অপ্রয়োজন। রাঙিয়ার খুনের রাতে সেই উঁচানো ছোড়ার কথা তার বারবার মনে পড়তে লাগলো। এখানটা খুব প্রকাশ্য জায়গা নয়। না, প্রকাশ্য জায়গাটা ভালো। আমরা বসে কথা বলছি, এতে আর আমাদের সন্দেহ করবে কে? উর্মিচাঁদ কোনো কথাই বলল না। তখন সেই ব্যক্তি আবার বলল, এখন কাজের কথা হোক। কি বলুন? সেই টাকাগুলো আমি চাই। কোন টাকা? তুমি ভালো করেই জানো, রাঙ্গিয়া যে টাকাগুলো তোমাকে দিয়েছিল। সে খুন হয়েছে। চালাকি করো না, আমি কিন্তু টাকা চাই। সে টাকা আমার কাছে নেই। রাঙ্গিয়া সেই টাকা তোমাকে দিয়েছিল, সে টাকা তোমার কাছে আছে, আর সে টাকা আমার চাই। উর্মিচাঁদ ভয়ে চারিদিকে তাকালো, এবং এক মুহূর্তেই তার সারা শরীর যেন ঘামে ভিজে গেল, এবং তার হৃদয় জোরে জোরে ফরফর করতে লাগলো। সে জড়ানো গলায় বলল, সে টাকা আমার কাছে নেই। আমার সঙ্গে বদমাইশি চলবে না। যদি না দিই? তাহলে তুমি যে খুন করেছো সে কথা আমি সবাইকে জানিয়ে দেবো। এই কথায় উর্মিচাঁদ কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেল। আমি খুন করেছি। আমি নিজের চোখে তোমার ছুরিতে রঙ্গিয়াকে খুন হতে দেখেছি। তুমি আমার সর্বনাশ করছো। আমি সে কথা অস্বীকার করছি না, তবে প্রয়োজন হলে আরও তো চারটা করবো। আমি খুনি হলেও তুমি আমার কি করবে? তুমি আমাকে চেনো না, জানো না যে আমি কে, পরে কখনো জানতেও পারবে না। ভালো চাও যদি টাকাটা দাও, না হলে তোমাকেও খুন করব।
আমি কিন্তু সহজ লোক নই। এই সময় ঝোপের মধ্যে শব্দ হলো। লোকটা চমকে দ্রুতগতিতে উঠে দাঁড়ালো। দেখল যে 4 জন লোক লাফিয়ে চলে এসেছে তার কাছে। উর্মিচাঁদ তাকে ধরতে যাচ্ছিল, কিন্তু সে তাকে ধাক্কা দিয়ে দূরে ফেলে দিল, কিন্তু নিচে পালাতে পারল না। সে পকেট থেকে ছুরি বের করেছিল। এদিকে অক্ষয় কুমার দলবল সহ তাকে আক্রমণ করলেন। অনেক কষ্টে শেষ পর্যন্ত তাকে বেঁধে ফেললেন। তখন অক্ষয় কুমার বললেন, নগেন্দ্রবাবু, লণ্ঠনটা খুলুন দেখি। দেখি এই মহাপ্রভু কে। নগেন্দ্রনাথের কাছে পুলিশের লণ্ঠন ছিল। তিনি তার চাকা ঘুরিয়ে ভালো করে ফেললেন আলো লোকটির মুখে এবং বললেন, চিনি না। এখনই চিনবেন, না চিনলে আমার নাম অক্ষয় নয়। এই বলে তিনি লোকটির দাড়ি ধরে জোরে টান দিলেন। অক্ষয় কুমারের হাতে দাড়ি খুলে এলো। নগেন্দ্রনাথের লণ্ঠনের আলো তার মুখের ওপর গিয়ে পড়ল। আর তখন সবাই একসঙ্গে বলে উঠল, কি সর্বনাশ, এ কে? তখন সেই ব্যক্তিটি বলল, নিজের মূর্খতায় যখন নিজেই ধরা পড়েছি তখন আর পালাবো না, আমাকে উঠে বসতে দাও। দুজন শক্তপোক্ত কনস্টেবল তার বুকের ওপর বসেছিল। অক্ষয় কুমার স্তম্ভিত হয়ে দাঁড়িয়েছিলেন। নগেন্দ্রনাথ জীবনে এমন বিস্মিত আর কখনো হননি। যাকে তারা এক মুহূর্তের জন্য সন্দেহ করেননি, সেই ভয়াবহ ব্যক্তি হচ্ছে এই 2 খুন করেছে। নগেন্দ্রনাথের গলাটা বন্ধ হয়ে গিয়েছিল। অক্ষয় কুমারের অবস্থাতেও প্রায় সেই একই রকম, তবে সে পুলিশের লোক। দ্রুত আত্মসংযম করলেন। কিছুক্ষণ একদৃষ্টে লোকটির মুখের দিকে তাকিয়ে বললেন, মহাশয়ের বাহাদুরি আছে, এই কথাই অক্ষয়চন্দ্র 2000 বার স্বীকার করে। টাকার লোভেই আমার এই অবস্থা হলো। টাকার অভাবে পড়েই আমি এই কাজটা করেছিলাম, আর টাকার লোভেই ধরা পড়লাম। তা না হলে তোমরা আমাকে কোনোভাবেই ধরতে পারতে না। কিছুটা স্বীকার করি। যমুনা দাস, তোমার এই কাজ? যমুনা দাস শুধু বিকট হাসল। ঘৃণা, দুঃখ ও ক্রোধে নগেন্দ্রনাথ মুখ অন্যদিকে ফিরিয়ে নিলেন। অক্ষয় কুমার হেসে বলল, এতদিনে আমি হার মানলাম। সত্যি কথা বলতে আমি কখনো তোমাকে সন্দেহ করিনি। যমুনা দাস কোনো কথা বলল না, আবার সেই রকমই বিকট হাসল। নগেন্দ্রনাথ আর ক্রোধ সামলাতে পারলেন না। নারকি, তোমার লজ্জা হচ্ছে না? তুমি আবার হাসছো? বন্ধুর এই অবস্থা দেখে রাগ করে কি লাভ? বন্ধু? ও কোনোদিনই আমার বন্ধু নয়। ছেলেবেলায় একসঙ্গে পড়তাম, এই মাত্র। যাই হোক, বন্ধুবর যমুনা দাস, আপনার যদি আমাদের কাছে নিজের কাহিনী বলতে কোনো আপত্তি না থাকে তাহলে তা বললে আমরা উপকৃত হব। তবে আগেই বলে দিই, আপনি আমাদের সামনে যা বলবেন তা আপনার বিরুদ্ধেই যাবে। সুতরাং বলা না বলা সেটা আপনার ইচ্ছে। আমি খুন করেছি তা তোমাকে কে বলল? ভদ্রলোকের ওপর এরকম অত্যাচার হলে কি হয় তা শিগগিরই দেখতে পাবে। আবার মিথ্যে কথা? মহাশয়, একটু আগে আমাদের এই 5 মূর্তির সামনে খুন স্বীকার করেছেন। মিথ্যে কথা। তোমরা ঘুষ পাওয়ার আশায় আমার ওপর এই অত্যাচার করেছ, এর ফল তোমরা পাবে। তবে এখন থানায় চলুন। এখন কিছুদিন মহারানীর রাজপ্রাসাদে বাস করুন, পরে ভবিতব্য কে খণ্ডায়। আপনাদের মতো মহাত্মাদের জন্য ফাঁসির কাঠের সৃষ্টি হয়েছে, তবে বোধহয় আপনার মতো আর একটিও এখনো পর্যন্ত ফাঁসিতে যায়নি। রাম সিং, বাবুকে বালা পরিয়ে নিয়ে চলো। রাম সিং আদেশ পেয়ে যমুনা দাসের হাতে হাত করা পরিয়ে দিল। রাম সিং আর আরও একজন কনস্টেবল চাদর দিয়ে যমুনা দাসের 2 বাহু বেঁধে নিয়ে চলল। যমুনা দাস আর কোনো কথা বলল না। কিছু দূর এসে অক্ষয় কুমার যমুনা দাসের দিকে ফিরে বললেন, যমুনা দাসবাবু, আগে আর কটা এরকম সরিয়েছেন? যমুনা দাস কোনো উত্তর না দিয়ে তার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে অন্যদিকে মুখ ফিরিয়ে নিল। অক্ষয় কুমার বললেন, বাবু, জেলে 2-4 বার না গেলে চোখের অমন কায়দা হয় না। মহাশয়ের কতবার জেলের প্রতি অনুগ্রহ হয়েছে, না বললেও ভালো, সে কাজ আমরা সহজেই করতে পারবো। এইটা করাতে একটুখানি কষ্ট দিয়েছেন, স্বীকার করছি। যমুনা দাসের বিচারকালে যে ঘটনা প্রকাশ পেয়েছিল, এখন সেসব কথাই বলছি। যমুনা দাসের পিতা ছিলেন একজন ধনী বণিক। যমুনা দাসের বয়স যখন 25 বছর, তখন তার পিতার মৃত্যু হয়। তখন থেকেই যমুনা দাস কুসঙ্গে জড়িয়ে পড়ে এবং 1 বছরের মধ্যেই তার পিতার সমস্ত সম্পত্তি উড়িয়ে দেয়। তারপর নানা রকম জালিয়াতি ও জুয়া চুরি করে শেষ পর্যন্ত এদেশ ছেড়ে পালিয়ে যায়।
সেই সময় 5 থেকে 6 বছর এদেশে আসেনি। কেউ তার কোনো খবরই বলতে পারত না। নানা জায়গায় গিয়ে নানা নাম নিয়ে জুয়া চুরি করে ও বাবুগিরি চালাতো। এইভাবে জুয়া চুরির জন্য আগ্রায় প্রায় তাকে 3 মাস জেল খাটতে হয়। জেল থেকে বেরিয়ে এসে সে আরও ভয়ানক হয়ে ওঠে, কিন্তু আবারও ধরা পড়ে। সেইবার তার 1 বছরের জেল হয়, কিন্তু তাতেও শিক্ষা হয়নি। কিছুদিন পরে তাকে আবার 3 বছরের জন্য জেলে পাঠানো হয়। জেল থেকে বেরিয়ে এসে লাহোরে যায়। সেখানে গিয়েও সেই জুয়া চুরি। এই সময় লাহোরে তার সঙ্গে গঙ্গার পরিচয় হয়। দুজনেই সমানে সমানে মিলে যায়। গঙ্গার সঙ্গে তার অবৈধ প্রেম জন্মায়, বিয়ের কথাও ওঠে। গঙ্গার কোনো মা বাপ ছিল না। হুজুরি মলের শ্বশুর তাকে আশ্রয় দিয়েছিলেন। তার স্বভাব কেমন তা তিনি জানতেন না। যমুনা দাস পাঞ্জাবে থাকতে সিঁদুর মাখা শিবলিঙ্গের সম্প্রদায়ের কথা জানতে পারে। কয়েকদিনের জন্য তাদের দলে মিশেও পড়ে। তাদেরকে ঠকিয়ে অনেক টাকা নিয়েছিল। এই সম্প্রদায়ের লোক যে খুন করে একথা একেবারেই মিথ্যে। তারা এক ধরনের তান্ত্রিক প্রক্রিয়া গোপনে করত, এই মাত্র। এই সম্প্রদায়ে ঢুকে সে কয়েকটি শিবলিঙ্গ সংগ্রহ করে। লোককে ভয় দেখিয়ে টাকা আদায়ের সুবিধা আছে দেখে যমুনা দাসী তা প্রকাশ করে দেয় এবং সম্প্রদায় তার উপর হয় ক্রুদ্ধ, তাকে গোপনে খুন করে। নানা কৌশলে অনেকের মনে অনেক বিশ্বাস জন্মায়। পরে সিঁদুর মাখা শিবের ভয় দেখিয়ে অনেকের কাছ থেকেই অনেক টাকা আদায় করেছিল। এইভাবে নানা জাল ও জুয়া চুরি করে চলেছিল সে। যখন গঙ্গা হুজুরিমলের স্ত্রীর কাছে যমুনার সঙ্গে এসেছিল, তখন যমুনা দাসও কলকাতায় আসে। 5-7 বছর সে এদেশে ছিল না, তাই সবাই তাকে প্রায় ভুলে গিয়েছিল। আর তার কোনো ভয়ের কারণও ছিল না। এখানে এসেও সে তার নিজের ব্যবসা ভুলে যায়নি। গঙ্গার সাহায্যে বৃদ্ধ হুজুরিমলকে ভুলিয়ে তার কাছ থেকে মাঝে মধ্যে টাকা সংগ্রহ করত। গঙ্গা ললিতা প্রসাদের মাথা খাইয়েও তাকে সর্বনাশ করেছিল। তার কাছ থেকে অনেক টাকা আয় করত। এইভাবে দুজনের জন্যই ব্যবসা চলছিল। এই সময় হুজুরিমল সর্বশান্ত হয়ে কি করবে সেটাই ভাবছিল। হঠাৎ গুরু গোবিন্দ সিং এসে তার কাছে 10,000 টাকা জমা রাখল। বৃদ্ধ লম্পট জুয়ারিয়া লোভ সামলাতে পারল না। সে টাকা নিয়ে দেশ ছেড়ে পালানোর ইচ্ছে করল, কিন্তু সে প্রাণ ধরে গঙ্গাকে আর ছেড়ে যেতে পারল না। তাই গঙ্গাকে এই প্রস্তাব দিল। 10,000 টাকা দিলে গঙ্গা তার সঙ্গে পালাতে রাজি হলো। বলাই বাহুল্য যে এর আগেই এ বিষয়ে যমুনা দাসের সঙ্গে সে পরামর্শ করেছিল। তখন হুজুরিমল টাকা হাতে পাওয়ার চেষ্টা করতে লাগলো। সে কৌশলে ললিতা প্রসাদকে নিয়ে নোটগুলো বদল করালো। তারপর শিব সম্প্রদায়ের সব রকম মিথ্যে গল্প বলে সরলচিত্ত যমুনাকে ভুলিয়ে তার হাত দিয়েই সিন্দুক থেকে নোট সরালো। এদিকে সব ঠিক, রেল টিকিট পর্যন্তও কেনা হলো। গঙ্গাও তার সঙ্গে যেতে রাজি হয়েছে। মূর্খ বৃদ্ধ হুজুরিমল বিন্দুমাত্র বুঝতে পারল না গঙ্গা কেবল তাকে ভুলিয়ে 10,000 টাকা হাত করবার চেষ্টা করছে। এই সময়ে একটা বড় বিঘ্ন ঘটল। গঙ্গা কোনো কাজে কোনোদিন ভয় পায়নি। আজ হুজুরিমলের সঙ্গে রাতে রানীর গলিতে দেখা হতেই তার ভয় হলো। সে যেতে অস্বীকার করল, আর যমুনা দাস পড়ল বিপদে। যমুনা দাস গঙ্গার সঙ্গে গোপনে দেখা করত। সেই হুজুরিমলের সব কথা বলে দিয়েছিল তাকে। যমুনা গঙ্গাকে খুব বিশ্বাস করত, তার কাছে কোনো কথাই গোপন করত না। যমুনা যে সিন্দুক থেকে টাকা এনে হুজুরিমলকে দিয়েছিল সে কথাও যমুনার মুখে গঙ্গা শুনেছিল, এবং সুতরাং এমন আর কি অসুবিধা হতে পারে। 10,000 টাকা অনায়াসেই পাওয়া যেতে পারে। হুজুরিমলের কাছ থেকে এই টাকা ফাঁকি দিয়ে নিলে কেউই তাতে সন্দেহ করবে না। সেই রকমই বন্দোবস্ত হয়েছিল। গঙ্গা হুজুরিমলের সঙ্গে যাবি বলে রাজি হয়েছে। রাত 12টায় গঙ্গা তার সঙ্গে রানীর গলিতে দেখা করবে। যমুনা দাস ছদ্মবেশে লুকিয়ে থাকবে। হুজুরিমল তার হাতে টাকা দেওয়া মাত্রই যমুনা দাস হঠাৎ করে তার হাত থেকে টাকাটা ছিনিয়ে নিয়ে পালাবে। হুজুরিমল লোকলজ্জার ভয়ে এসব নিয়ে কোনোদিনও কোনো গোলযোগ করতে পারবে না। আর সে গঙ্গাকেও সন্দেহ করবে না। ভাববে যে বড় বাজারের কোনো গুন্ডা তার কাছ থেকে টাকা ছিনিয়ে নিয়ে গেছে। সব এইভাবেই ঠিক হয়েছিল। কিন্তু যে গঙ্গা গভীর রাতে গোপনে নানা জায়গায় যেত, সে আজ কেন ভয় পেল সে জানে না। একেবারে যেতে যেন তার সাহস হলো না। যমুনা দাস গোপনে তার সঙ্গে দেখা করলে গঙ্গা তাকে বলল, ভাই, আমার কেমন ভয় করছে, আমি যেতে পারবো না। গঙ্গা ঠাট্টা করছে মনে করে যমুনা দাস হেসে বলল, 10,000 টাকায় অনেক দিন চলবে। কেমন গঙ্গা? ঠাট্টা নয়, সত্যি আমি যাব না। আমার কেমন ভয় করছে। সে কি, তোমার ভয়?
হ্যাঁ, আমি যেতে পারবো না। সে কি কাজের কথা? এমন সুযোগ আর হবে না। 10,000 টাকা সহজে মেলে না। না, তুই যতই বল না কেন, আমি যাব না। সে কি? তবে উপায়? ইচ্ছে করে হাতের লোক কি পায়ে ঠেলবে? টাকায় অনেকের মুখ বন্ধ হয়, তাকে 500 টাকা দিয়ে দেব বলেছি। 10,000 টাকা পেলে 500 দিতে আপত্তি কি? টাকা ঠিক পাওয়া যাবে। অন্ধকারে আমার কাপড় পরা রঙ্গিয়াকে দেখে হজুরিমল ভাবতেই আমি গেছি। কোনো সন্দেহ করবে না, টাকা তার হাতে দেব। এখন তোমার কাজ তুমি করো। আমি টাকা ছিনিয়ে নিয়ে পালালে তখন তো হুজুরিমল তাকে চিনতে পারবে। ক্ষতি কি? আমি তাকে পরে ঠিক করে নেব। এই টাকা গেলে তাকে আর এদেশে আসতে হতো না। হয় সে দেশ ছেড়ে পালাবে, নতুবা আত্মহত্যা করবে। গঙ্গা কোনো মাত্র কথা না বলে মুখ ফিরিয়ে নিল। দুজনেই দুজনকে হৃদয় থেকে ঘৃণা করত। কেবল দুজনেই দুজনের স্বার্থ সিদ্ধির জন্য ভালোবাসার ভান করত মাত্র। রাত 8টার সময় যমুনা দাস এসে রাঙ্গিয়াকে সঙ্গে নিয়ে কলকাতা এলো। তারা ভেবেছিল যে রঙ্গিয়া 500 টাকার লোভে গঙ্গার হয়ে হুজুরিমলের সঙ্গে দেখা করতে যাচ্ছে। তারা উর্মিচাঁদের ব্যাপারে কিছুই জানত না। রঙ্গিয়া একা যাবে বলে মনে করেছিল, কিন্তু যমুনা দাস রঙ্গিয়াকে বিশ্বাস করত না। রঙ্গিয়াকে বিশ্বাস করবে কি করে? তাই সে চোখের আড়াল হতে দেয়নি। আর রঙ্গিয়া বলল বিপদে। কিভাবে সে যমুনা দাসকে ফাঁকি দিয়ে টাকাটা উর্মিচাঁদকে দেবে সেটাই সে ভাবতে লাগলো। মনে মনে একটা উপায়ও ঠিক করে ফেলল। এদিকে যমুনা দাস কলকাতায় এসে রঙ্গিয়াকে একটা বাড়িতে নিয়ে গেল। সেখানে তাকে বলল, রাঙ্গিয়া, হুজুরিমল ভালো লোক নয়। তার কাছে গেলে তোমার বিপদের সম্ভাবনা আছে। যদি সে কোনোভাবে জানতে পারে যে গঙ্গা আসেনি, অন্যকে পাঠিয়েছে, তাহলে সে কি করবে তার কোনো ঠিক নেই। তোমাকে অযথা এত বিপদে ফেলতে আমার ইচ্ছে নেই, তাই একটা মতলব ঠিক করেছি। রঙ্গিয়ার ভয় হতে লাগলো। সে যমুনা দাসকে ভালোই চিনত। তার সঙ্গে একা এই নির্জন বাড়িতে আসতেই তার ভয় লাগছিল। কিন্তু সে তার হাতে পড়েছে। কি করবে? কোনো কথা বলার উপায় নেই। সে বুঝেছিল যে যমুনা দাস তাকে সন্দেহ করছে, তাই এখন ইতস্তত করলে সন্দেহ আরও বাড়বে। যমুনা দাসকে বিশ্বাস করা যায় না। সে অনায়াসে তাকে খুনও করতে পারে। সে শুধু বলল, আমি ঠিক করেছি যে আমি গঙ্গার কাপড় পরে মেয়ে সেজে যাব, আর তোমাকে পুরুষ বেশে নিয়ে যাব। এই বলে যমুনা দাস লম্বা একটা কালো দাড়ি বের করলো। সাবধানের মান না, যদি কোনো গোলযোগ হয় তাও পুলিশ আমাদের ধরতে পারবে না। তুমি এই দাড়ি পরে পুরুষ সেজে গেলে কেউই তোমাকে সন্দেহ করবে না, আর আমি মেয়ে সেজে গেলে আমাকেও কেউ সন্দেহ করবে না। রাঙ্গিয়া এসব কিছুই পছন্দ করছিল না, কিন্তু কি করবে, কোনো উপায় নেই। সে অসম্মত হলে যমুনা দাস তার উপর অত্যাচার করবে। যমুনা দাস যে কোনো কাজই করতে পারে। বেশ, একেই বলে একেবারে লক্ষ্মী মেয়ে। আগে তোমাকে সাজাই। যমুনা দাস রঙ্গিয়াকে পুরুষ বেশে সাজাতে শুরু করলো। তারপর তার সেই মুখে লম্বা দাড়ি লাগিয়ে দিল। সেই বেশে রঙ্গিয়াকে চেনা কারো পক্ষেই সম্ভব ছিল না। তাকে সাজানো শেষ হলে যমুনা দাস গঙ্গার কাপড় পরে স্ত্রী বেশ নিল। তার দাড়ি গোপ ছিল না, আর ছদ্মবেশেও সে খুব সুদক্ষ ছিল। কয়েক মুহূর্তের মধ্যেই এক যুবতী স্ত্রীলোকের মতো হয়ে গেল। তখন যমুনা দাস বলল, অন্ধকারে লুকিয়ে থাকবে। আমি হুজুরিমলের সামনে যাব। সে আমাকে টাকা দিলে আমি তোমাকে দেব। তুমি টাকা নিয়ে সরে গিয়ে অন্ধকারে লুকোবে। ঠিক 12টার সময় পুরুষ বেশে রাঙ্গিয়া আর স্ত্রী বেশে যমুনা দাস রানীর গলিতে ঢুকল। রাঙ্গিয়াকে একপাশে একটা পোড়ো বাড়ির অন্ধকারে লুকিয়ে রেখে যমুনা দাস একটু এগিয়ে হুজুরিমলের জন্য অপেক্ষা করতে লাগলো। তাদের বেশিক্ষণ অপেক্ষা করতে হলো না। 10 মিনিট যেতেই দারোয়ান বেশে হুজুরিমল ওখানে এসে উপস্থিত হলো। এই গলির মধ্যে সরকারি আলো ছিল, কিন্তু তাও খুব দূরে দূরে, ফলে গলির ভেতরটা ছিল খুব অন্ধকার। হুজুরিমল ভয়ে চারিদিকে তাকাতে তাকাতে এগোচ্ছিল। যমুনা দাস বড় ঘোমটা টেনে অন্ধকারে দাঁড়িয়েছিল। হুজুরিমল কাছে এলে সে এগিয়ে গেল। হঠাৎ অন্ধকারে তাকে দেখে হুজুরিমল চমকে দাঁড়ালো। তারপর নিচু স্বরে বলল, গঙ্গা, আমি ভেবেছিলাম তুমি আসবে না। যমুনা দাস মাথা নাড়ল আর হাত বাড়ালো। হুজুরিমল তার আরও কাছে চলে এলো। প্রেম ভরে বলল যে এতদিনে বুঝলাম যে তুমি সত্যিই আমাকে ভালোবাসো। আমি দুটো টিকিট কিনেছি, চলো। আর এখানে দেরি করবার কোনো দরকার নেই, এই জায়গাটা ভালো না। যমুনা দাস কথা না বলে আবার হাত বাড়ালো।
এবার হুজুরিমলের সন্দেহ হলো। সে কয়েক পা সরে দাঁড়ালো, কিছুক্ষণ তাকিয়ে থেকে বলল, তুমি আমার সঙ্গে কথা বলছো না কেন? এখানে কেউ নেই, কিসের ভয়? হুজুরিমল হঠাৎ যমুনা দাসের খুব কাছে চলে এলো। যমুনা দাস সরে দাঁড়ানোর সময় পেল না। তাড়াতাড়ি হুজুরিমল তার ঘোমটাটা সরিয়ে দিল, আর তার বিস্ময় পৌঁছল চরমে। এ কি, তুমি কে? যমুনা দাস বুঝল যে আর লুকোবার কোনো উপায় নেই। হুজুরিমল তাকে চিনে ফেলেছে। সে চিৎকার করবে এই ভয়ে তাড়াতাড়ি সে তার গলা চেপে ধরল, আর মুহূর্তের মধ্যে দুজনে মাটিতে পড়ে গেল। শেষে হঠাৎ যমুনা দাস গলা ছেড়ে দিয়ে মুহূর্তের মধ্যে তার জামার ভেতর থেকে একখানি লম্বা ছোরা বের করে হুজুরিমলের বুকে গভীরভাবে বসিয়ে দিল। হুজুরিমলের গলা থেকে একটা অদ্ভুত শব্দ বের হলো। সে গড়িয়ে পড়ল। তার পকেট থেকে নোটের বান্ডিল নিয়ে নিজের কাপড়ে বেঁধে যমুনা দাস উঠে দাঁড়ালো। হুজুরিমল শক্ত করে যমুনা দাসের পরা রঙিন শাড়ির একটা কোণা ধরে রেখেছিল। যমুনা দাস জোর করে টানলে কাপড়ের খানিকটা ছিঁড়ে হুজুরিমলের মুঠোতেই থেকে গেল। দূর থেকে রমণী সেই ভয়ঙ্কর দৃশ্য দেখল। তার গলা শুকিয়ে গেল, আর সে ভয়ে কাঁপতে লাগলো। মুহূর্তের মধ্যেই যমুনা দাস তার কাছে এসে হাঁপাতে হাঁপাতে বলল, আয়! রমণী দেখল যে অন্ধকারে তার চোখ নক্ষত্রের মতো জ্বলছে, তার হাত রক্তে ভেজা। সে কাঁপা কাঁপা গলায় বলল, কি করলো? রেগে গিয়ে গর্জে উঠল যমুনা দাস। আরে আয়! তবুও রমণী না নড়ায় যমুনা দাস তার হাত টেনে নিয়ে চলল। এক জায়গায় একটা ভাড়ার গাড়ি দাঁড়িয়েছিল। দুজনেই উঠে কোচম্যানকে হাওড়া স্টেশনে যেতে বলল। গাড়িটা চলল। তখন যমুনা দাস রমণীর দাড়ি খুলে নিচে পড়ল, আর রমণীকে কোন ছেঁড়া শাড়িটা দিল। বলল, পর! রাঙ্গিয়া চুপচাপ পড়ল। ভয়ে তার প্রাণ উড়ে গিয়েছিল। একটা কথা বলারও সে সাহস পেল না। যমুনা দাস তার কানের কাছে মুখ এনে একটা হুমকি দিল। যদি এই কথা কাউকে বলিস, তবে তোর দশাও হুজুরিমলের মতো করব। এই বলে যমুনা দাস সেই রক্তাক্ত ছোড়াটা তার বুকের কাছে ধরল, আর রাঙ্গিয়া ভয়ে চোখ বন্ধ করল। তার জ্ঞান চলে গেল। হাওড়া এসে যমুনা দাস কোচম্যানকে ভাড়া দিয়ে রমণীকে বলল, যা, এখনই চন্দননগরে চলে যা। গঙ্গা জিজ্ঞেস করলে বলিস যে হুজুরিমল আসেনি। অন্য সব কথা আমি নিজেকেই বলবো। এই বলে যমুনা দাস মুহূর্তের মধ্যে সেখান থেকে উধাও হয়ে গেল। রাঙ্গিয়া কিছুক্ষণ কিংকর্তব্য বিমূঢ় হয়ে দাঁড়িয়ে রইল। যমুনা দাস চলে যাওয়ায় তার মনে সাহস এলো। আঁচল ভারী লাগায় দেখল যে ভেতরে কি একটা বাধা রয়েছে। খুলে দেখল যে এক বান্ডিল নোট। তখনই বুঝল যে কাপড় বদলানোর সময় যমুনা দাস তাড়াহুড়োয় নোটটা নিয়ে যেতে ভুলে গিয়েছে। সে তীব্র গতিতে কলকাতার দিকে ছুটল। ভাগ্যের কথা যে রাস্তায় কোনো লোক ছিল না, নইলে তাকে পাগল ভেবে ধরত। কথা ছিল যে গঙ্গার ধারে উর্মিচা তার জন্য অপেক্ষা করবে। সে ভালো মন্দর বিচার না করে সেই দিকেই ছুটল। তাকে ছুটে আসতে দেখে উর্মিচা তাড়াতাড়ি এগিয়ে এলো। রমণী তার হাতে নোটের বান্ডিলটা দিয়ে বলল, সর্বনাশ হয়েছে, হুজুরিমল খুন! হঠাৎ কেউ এসে রাঙ্গিয়াকে আক্রমণ করল। রমণী পড়ে গেল। লোকটাও সরে পড়ল সঙ্গে সঙ্গে। উর্মিচাঁদ দেখল যে একটা সারানোর ছোড়া আকাশে উঠল। সে আর কিছুই দেখল না, দেখার সাহসও হলো না। প্রাণভয়ে মুহূর্তের মধ্যে পালিয়ে গেল। যমুনা দাস কিছু দূর গিয়ে নিজের ভুল বুঝল। সে নোটের বান্ডেলটা কাপড়ে বেঁধে ফেলেছিল। কাপড় রাঙ্গিয়াকে পড়াতে গিয়ে তাড়াহুড়োয় নোটটা ভুলে ফেলে গিয়েছে। স্টেশন ছাড়ার সঙ্গে সঙ্গেই নোটের কথা মনে পড়ল। সে তখন পাগলের মতো রঙ্গিয়ার খোঁজে ছুটল। যেখানে রঙ্গিয়াকে ছেড়ে এসেছিল সেখানে সে দেখল যে রঙ্গিয়ার নেই। চারিদিক পাগলের মতো খুঁজতে লাগলো। হঠাৎ সে দেখল যে রঙ্গিয়া দূরে ছুটছে। দেখেই দৌড় দিল। রঙ্গিয়া উর্মিচাঁদের সঙ্গে দেখা করতে না করতেই যমুনা দাস এসে তার ওপর ঝাঁপিয়ে পড়ল। এখন যমুনা দাস উন্মত্ত, ভালো মন্দের বিচারহীন। অন্য কোনো স্ত্রীলোক হলে হয়তো ভয়ে অস্থির হয়ে যেত, কিন্তু গঙ্গা খুব নিশ্চিন্তভাবে হেসে বলল, শেষে বুড়োটার এই দশাই হলো। যমুনা দাস গঙ্গার এইরকম নির্মম কথা শুনে একটু লজ্জা পেল। তারপর যা ঘটেছিল তা আমরা আগেই বলেছি। যমুনা দাসকে স্টেশনে পাঠানোর কয়েকদিন পরে একদিন নগেন্দ্রনাথ ঘরে বসে লিখছিলেন। এমন সময় অক্ষয় কুমার হাসতে হাসতে এলেন। অনেকদিন তিনি এদিকে আসেননি। তিনি বললেন, লেখক মহাশয়, আবার গোয়েন্দাগিরি করার শখ আছে? নগেন্দ্রনাথ হেসে বললেন, আবার খুন নাকি? শখ আছে কিনা বলুন আগে। না, মাফ করুন, একটাতেই শখ মিটে গেছে। একটাতেই? আর আমাদের তো প্রতিদিনই এই কাজ করতে হয়। যার যে কাজ তার সেটাই ভালো লাগে। রানীর গলির খুন নিয়ে একটা উপন্যাস লিখুন।
আপনার দয়ায় এই গরিবের নামটা একটু অমর হবে। এই বলে অক্ষয় কুমার চলে গেলেন। নগেন্দ্রনাথ ভাবলেন যে মানুষ কতটা নিষ্ঠুর হতে পারে। তিনি স্ত্রীলোককে দেবী ভাবতেন। গঙ্গার মতো নারীকে দেখে খুবই কষ্ট পেলেন। কয়েকদিন পরে অক্ষয় কুমার আবার এসে বললেন, উপন্যাস শেষ হয়নি তো? শুধুমাত্র শুরু করেছি। ভালোই হয়েছে। কেন? না, শেষ উপসংহারে কাটাচেরা হতো। কেন, আবার কি হয়েছে? যমুনা দাস ফাঁসি পেল না। কেন? কাল রাত্রে কলেরায় মারা গেছে। ভগবান তো নিজের দরবারেই সাজা দিয়েছেন। ওর মতো লোকের মনে হয় সেখানেও শাস্তি কম। রানীর গলির খুন অবলম্বনে নগেন্দ্রনাথ একখানা উপন্যাস প্রকাশ করলেন। 2-3 মাসে সব বিক্রি হয়ে গেল। তারপর তিনি দ্বিতীয় সংস্করণ ছাপতে শুরু করলেন। আমাদের আজকের গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর কীরকম লাগলো সেটি কমেন্ট করে জানাবেন। আমরা আপনাদের মধ্যে থেকে একটি কমেন্ট পিন করে দেব। এই রকম গোয়েন্দা গল্প আর অ্যাডভেঞ্চার গল্প আমরা প্রায় নিয়ে আসি। আমাদের চ্যানেলটি ঘুরেও আসতে পারেন। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আপনাদের ভালোবাসা একান্ত কাম্য। ধন্যবাদ।